মহসিন। আজকে তোমাদের ক্লাস নবম শ্রেণীর তৃতীয় পর্বে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, একটুখানি এগুলো খাতা এবং কলম নিয়ে বসে এগুলোকে নোট করো। তো প্রথমে আমরা জানবো আজকে প্রমাণ বায়ুর চাপ। তাহলে তোমাদের বলি বায়ুর চাপটা কি। আমাদের পৃথিবী পৃষ্ঠকে ঘিরে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে, সেই অদৃশ্য গ্যাসীয় আবরণকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের কি আছে, বিভিন্ন স্তর আছে, ঠিক আছে। এবং এই যে বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলোর সম্মিলিত মোট যা বল ভূপৃষ্ঠের উপর প্রয়োগ করে, সেটা হচ্ছে বায়ুর চাপ। অর্থাৎ বায়ু যে চাপ প্রয়োগ করছে সেটাই বায়ুর চাপ সাধারণত, বা বায়ু যে চাপ দেয় সেটা বায়ুর চাপ। কিন্তু পৃথিবীর সব জায়গায় বায়ু কি সমানভাবে চাপ দেয়? সমানভাবে চাপ দেয় না। তাই কি করা হয়, বায়ুর চাপ বলার জন্য একটা নির্দিষ্ট সংজ্ঞা আমরা জানব, সেটাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলা হয় তোমরা একটু শুনবে। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, একটু ভালো করে শুনবে, সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভের যে চাপ বা 76 সেমি পারস্তম্ভ যে চাপ দেয়, সেটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আবার বলছি, সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভ যে চাপ দেয়, সেই চাপকেই বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে। কেন? অক্ষাংশ যদি চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, তার সাথে সাথে কিন্তু বায়ুর চাপও কিন্তু কি হয়, পরিবর্তন হয়। এবং উষ্ণতা যদি কি হয়, পরিবর্তন হয়, উষ্ণতার বাড়া কমা হয়, আমরা জানি বায়ুর চাপ কি হয়, পরিবর্তন হয়। ওই জন্য উষ্ণতা এবং অক্ষাংশকে কি করা হয়েছে, নির্দিষ্ট করে এখানে বলা হয়েছে। তো দুটো পদ্ধতিতে আমরা জানবো, এসআই এবং সিজিএস পদ্ধতিতে বায়ুমণ্ডলীয় চাপের মান কত। সিজিএস তে চাপের মান হলো 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কয়ার। এসআই তে বায়ু চাপের মান হলো 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার অথবা পাস্কাল। ঠিক আছে, তুমি মনে রাখো। তো দেখো, এবার হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার কি? ব্যারোমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়, সেই যন্ত্রকে বলা হয় ব্যারোমিটার বা বায়ু চাপমান যন্ত্র। এবার দেখো হর্টিন ব্যারোমিটার। হর্টিন ব্যারোমিটার কি? ব্যারোমিটার এই ধারণাটি প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী টরিসেলি। এই টরিসেলির ধারণাকে কেন্দ্র করে, মানে ওনার ধারণা থেকেই পরবর্তীকালে হর্টিন ব্যারোমিটার তৈরি করা হয়েছে। ব্যারোমিটার বিভিন্ন প্রকারের হয়, পারদ ব্যারোমিটার হয়, অ্যালকোহল ব্যারোমিটার হয়, তারপরে অ্যানিরয়েড বা নিরস্তল বলে এক ধরনের ব্যারোমিটার রয়েছে, বিভিন্ন প্রকৃতির আছে। ঠিক আছে। তো ব্যারোমিটার কি ব্যবহার করা হয় তোমরা জানো? পারদ ব্যবহার করা হয়। ঠিক আছে। অর্থাৎ কেন পারদ ব্যবহার করা তোমরা জানো। এবার আমরা জানবো যে ব্যারোমিটারের সাহায্যে কি কি কাজ করা হয়, বা ব্যারোমিটারের কাজ কি। শুধু কি বায়ুর চাপ মাপা হয়? না। দেখবে যে ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস জানা যায়। তোমরা খবর শুনবে যে আমাদের কলকাতাতে আলিপুরদুয়ারে আবহাওয়া দপ্তর রয়েছে, সেখান থেকে বলে দেয় যে বৃষ্টি হবে না ঝড় হবে, বা আবহাওয়া শুষ্ক হবে কিনা, বলে তো দেয়, তাই না? সেটা এই ব্যারোমিটারের সাহায্যে। আরেকটা কি কাজ আছে, যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়। আরেকটা কি আছে,
যে উচ্চতা নির্ণয় করা হয় ব্যারোমিটারের সাহায্যে। এবার দেখো যে আবহাওয়ার পূর্বাভাসটা কিভাবে করা হয়। তোমরা দেখবে ব্যারোমিটারে কি আছে, পারদ থাকে, পারদ ধরো এটা, ব্যারোমিটার যে পারদ ব্যবহার করা হয় সে পারদ স্তম্ভের উচ্চতা যদি ধীরে 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 কি হয়ে যায়, নামতে থাকে, তাহলে ভাববে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কি হচ্ছে, বাড়ছে বা বেড়ে যাচ্ছে, অর্থাৎ সেই পরিবেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এমন হয় যে পারদের স্তরটা ধীরে 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 কি হচ্ছে, বাড়ছে, যদি ধীরে 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 কি হয়ে যায়, কমে যায়, তাহলে কি হবে, কি বললাম যে জলীয় বাষ্পটা বেড়ে যাবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি ধীরে 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 বেড়ে যায় তাহলে জলীয় বাষ্প কি হবে, কমে যাবে, শুষ্ক হওয়ার একটা পরিবেশ সৃষ্টি হবে, বুঝতে পারলে। এবং বায়ুর চাপটাও কি হবে, ভাবা যাবে যে বায়ুর চাপটা বাড়ছে, হলো। দ্বিতীয়ত যদি কি হয়, হঠাৎ দ্রুতভাবে নেমে যায় পারস্তম্ভটি, দ্রুতভাবে নেমে গেলে ভাববে যে ওখানে চাপটা কমে যাচ্ছে, বায়ুর চাপটি কমে যাচ্ছে, অর্থাৎ নিম্ন চাপের সৃষ্টি হয়। সেই নিম্নচাপের সৃষ্টি হলে কি হবে, আশেপাশের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে প্রবল বেগে বায়ু ধেয়ে আসবে, ছুটে আসবে, অর্থাৎ সেখানে ঝড়, সাইক্লোন, টর্নেডো বা বিভিন্ন ধরনের যে দুর্যোগগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা কি আছে, যে যদি দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে ভাববে যে বায়ুর চাপ একদম বাড়ছে, বায়ুর চাপ যত বাড়বে আমাদের আশেপাশে যে মেঘমুক্ত পরিবেশ তৈরি হবে, রৌদ্রোজ্জ্বল পরিবেশ তৈরি হবে, শুষ্ক আবহাওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দিন হবে আর কি। এবার দেখো সাইফন। সাইফন কি, সাইফন হচ্ছে এমন একটি যন্ত্র বলা যেতে পারে, অর্থাৎ উল্টোনো ইউ আকারের মতো, হলো, এবং দুমুখ খোলা প্লাস্টিক বা কাঁচের বা রাবারের নল। তাহলে দুমুখ খোলা অসমান বাহু বিশিষ্ট দুমুখ খোলা ইউ আকৃতি একটি নল, কাঁচের বা প্লাস্টিক বা রাবারের নল, এটাকে বলা হয় সাইফন। আর এই নলের সাহায্যে যখন কোনো পাত্র থেকে তরল অন্য একটা পাত্রে কী করা হয়, স্থানান্তরিত করা হয়, পাত্রকে না নাড়িয়ে বা না সরিয়ে কোনো উঁচু স্থান থেকে নিচু স্থানে তরলকে কী করা হয়, স্থানান্তরিত করা হয়। এই নলের সাহায্যে যখন করা হয় তখন এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় সাইফন ক্রিয়া বা সাইফন পদ্ধতি, ঠিক আছে। ধরো এখানে একটা চিত্র আঁকানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নল, এটা একটা পুরো কাঁচের নল, প্লাস্টিকের, যার এই অংশটা কি হয়, তুলনামূলক কি কম দৈর্ঘ্য, এই অংশটা বেশি দৈর্ঘ্য রয়েছে। তরল কি করে, এটা একটা উল্টোন ইউ আকৃতির মধ্যে দেখতে পাচ্ছ, দুমুখ খোলা, এমুখ এবং এমুখ খোলা রয়েছে। কি করা হয়, ধরো আমি একটা পাত্র থেকে তরল অন্য একটা খালি পাত্রে স্থানান্তরিত করব, তাহলে যে পাত্র থেকে তরলটা কি করব, স্থানান্তরিত করতে হবে, সেই পাত্রে ছোট বাহুটিকে প্রবেশ করাতে হবে। আর যে পাত্রে কি করব, নিয়ে যাব, সেই পাত্রে কি করতে হবে, বড় বাহুটিকে রাখতে হবে, ঠিক আছে। এবং এটা পুরো কিন্তু একটা বায়ুমণ্ডলের স্থানীয় জায়গায় করা হয়, আর যেখানে বায়ুর চাপ রয়েছে সেখানে, কারণ যেখানে বায়ুর চাপ থাকবে না, বায়ু থাকবে না, সেখানে কিন্তু এই পুরো প্রক্রিয়াটা কিন্তু হবে না বা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি করা হয়েছে, একটা পাত্র নিয়েছি আমি, ধরো মনে করো এক্স একটা পাত্র আর একটা ওয়াই একটা পাত্র। তো এক্স পাত্রে দেখো কি নিয়েছি, তরল নিয়েছি, এখানকার তরলটা আমি করবো এই নলের মাধ্যমে আমি ওয়াই পাত্রে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, দেখো তুমি একটু খেয়াল করো তো দেখবে এ বি সি ডি যে নলটা রয়েছে, এই নলের অংশে দেখো বি এবং সি যে বিন্দু দুটো রয়েছে বা অংশ দুটো রয়েছে, সেটা কিন্তু একদম সমান্তরাল বা একই সরলরেখা রয়েছে, একই অনুভূমিক সরলরেখা রয়েছে, ঠিক আছে। কি করবে, আমি মনে করলাম তরলের উপরিতল থেকে
বি বিন্দুর উচ্চতা ধরলাম H1 এবং সি বিন্দু থেকে ডি বিন্দুর উচ্চতা ধরলাম আমি H2। তাহলে অবভিয়াসলি H2 ইজ গ্রেটার দেন H1, H2টা বড় হবে H1 থেকে। এবার দেখো যে তরলটা নেওয়া হয়েছে সেই তরলের উপর বায়ুমণ্ডলীয় চাপ মনে করলাম আমি P0। কারণ একটা পাত্র খোলা থাকলে কি করবে, এই পাত্রের উপর বায়ু তো চাপ দেবে না? মনে করো পাত্রের মধ্যে আমি কি নিয়েছি, জল নিয়েছি, তো উপর থেকে কি বায়ুর একটা চাপ প্রয়োগ করবে, তো সেটাকে আমি ধরলাম হচ্ছে P0। আচ্ছা তোমরা দেখেছিলে যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমানটা কি ছিল, P সমান HdG ছিল। তো এটা হচ্ছে তরলের অভ্যন্তরের চাপ। এবার যদি আমি মোট চাপ বের করি, মোট চাপ বের করতে হলে কিন্তু বায়ুমণ্ডলের চাপ প্লাস ওই বিন্দুতে তরলের চাপ যোগ করতে হবে। তাহলে এখানটা দেখো P0 প্লাস P দুটোই হবে মোট চাপ, এটা হচ্ছে মোট চাপ। তার মানে P0 প্লাস HdG এটা হচ্ছে মোট চাপ। ঠিক একই রকম ভাবে যখন কি করবে, তরলটা এই নলতে এই নলে এখানে আসবে, তখন কি হবে, এখানে একটা চাপ মানে তরলের তো একটা চাপ আছে প্লাস সেই চাপের জন্য কি হচ্ছে তরলটা এখানে আসবে। এবং যখন তরলটা উঠে এই বিন্দুতে আসবে তখন কি হচ্ছে ঠিক এখানে আসবে, এটা আবার এখান থেকে অটোমেটিক কি হবে, নিচের দিকে অভিকর্ষ টানের বলে নিচের দিকে পড়ে যাবে। এরকম করে এই ঘটনাটি অবিরত ঘটতে থাকবে, চলতে থাকবে, এটি বন্ধ হবে না। এবং এখানে যে শূন্যস্থানের সৃষ্টি হবে বি বিন্দুতে, সেই শূন্যস্থান পূরণ করার জন্য কিন্তু আবার কিন্তু তরল এখানে গিয়ে পৌঁছাবে, আবার সেটা দিকে চলে আসবে, আবার শূন্যস্থান সৃষ্টি হবে মুহূর্তের মধ্যে, আবার সেখানে তরল গিয়ে পৌঁছাবে, আবার নিচে নামবে। এটা একটা প্রসিডিউর হয়, আমি একটু দেখাবো তোমাদের, ঠিক আছে? তোমরা একটু দেখবে কিভাবে হচ্ছে। দেখো বি বিন্দুতে চাপ কত হবে, বি বিন্দুতে চাপ তোমরা একটু লিখবে এগুলো। বি বিন্দুতে চাপ হবে বায়ুমণ্ডলীয় চাপ এবং বায়ুমণ্ডলের চাপ, তার সাথে কি ছিল যে বি বিন্দুতে যে জলের চাপ। তো বায়ুমণ্ডলের চাপ ধরলাম আমি P0 এবং বি বিন্দুতে তরলের চাপটা ধরলাম আমি, সেটা হচ্ছে কি হবে, দেখো H1 উচ্চতার যে তলস্তম্ভের চাপ সেটা হবে H1 উচ্চতা। তাহলে এখান থেকে এইটুকটা উচ্চতা কত H1, তাহলে সেখানে চাপটা হবে H1 dG, বুঝতে পারলে? তাহলে শুধু শুধু বি বিন্দুতে চাপ কত হবে, নির্চাপ হবে, সেটা হচ্ছে P0 মাইনাস H1 dG। P0 হচ্ছে বায়ুমণ্ডলের চাপ আর এটা হচ্ছে যে H1 উচ্চতার দরুন জলস্তম্ভের চাপটা। এই দুটোকে বিয়োগ করলে আমি কি পাবো, যে এখানে চাপের পরিমাণটা সৃষ্টি হচ্ছে সেই চাপটা বি বিন্দুতে চাপটা। একই রকম ভাবে সিমিলারলি উই ক্যান রাইট, আমরা লিখতে পারি সি বিন্দুতে চাপ কি হবে, তুমি বলো এবার, P0 মাইনাস এখানে এখানে উচ্চতা কত আছে H2 আছে, তাহলে H2 উচ্চতার জন্য যে চাপটা সেটা হবে দ্যাট ইজ H2 dG। ক্লিয়ার? এবার দেখো কোন উচ্চতাটা বেশি আছে, আমি আগে এখানে ক্লিয়ার করে দিয়েছিলাম, তোমাদের লিখে দিয়েছিলাম যে H2 ইজ গ্রেটার দেন H1 বলে দিয়েছিলাম আগে, অর্থাৎ H2 H1 থেকে কি বড়, এই দৈর্ঘ্যটা বড়, তুমি দেখতেই পাচ্ছ। সুতরাং চাপের মানটা কি হবে এখানে বেশি হবে, অর্থাৎ তাহলে P সাফিক্স B মাইনাস P সাফিক্স C, অর্থাৎ বি বিন্দুতে চাপ এবং সি বিন্দুর চাপের পার্থক্য বের করবো আমি এবার। কারণ চাপের পার্থক্য না হলে কিন্তু তরল কিন্তু কি হবে না, প্রবাহিত হবে না। যদি চাপ একই হয় তাহলে কি চাপ কি প্রবাহিত হয়, তরল কি প্রবাহিত হবে, হবে না। চাপের একটা কি থাকতে হবে, বৈষম্য বা পার্থক্য থাকতে হবে। সেই পার্থক্যটা কত দেখে নাও, P0 মাইনাস H1 dG মাইনাস, তোমরা একটু লিখে করবে, হ্যাঁ এগুলো আমি তো একবার বলে দিচ্ছি, P0 মাইনাস H2 dG দ্যাট ইজ ব্র্যাকেট তুলে দিলে কি হচ্ছে দেখো H1 dG মাইনাস P0 প্লাস H2 dG। দেখো P0 এর বাদ যাচ্ছে, থাকলো হচ্ছে H1 dG প্লাস H2 dG।
এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে আমি এবার কমন এটাকে আগে লিখতে পারো, এটাকে পরে লিখতে পারো। লিখলে H2 মাইনাস H1 এটা হবে ইন্টু ডিজি। এটা তোমরা ক্যালকুলেশন করবে। এই যে পার্থক্যটা হচ্ছে, এই পার্থক্যের দরুন কিন্তু বা এই পার্থক্যের জন্য কিন্তু তরলটা এই প্রান্ত থেকে এখান থেকে ফ্লো হচ্ছে, প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, দেখো কোনো কারণে যদি ধরো এরকম হয় এখানে চাপের পার্থক্যটা সমান হচ্ছে, তাহলে কিন্তু আর হবে না। ঠিক আছে, অথবা এরকম হলো যে এই এই বাহুটার দৈর্ঘ্য যদি কি হয় ছোট হয়ে যায়, তাহলে কি হবে, এই পুরো প্রক্রিয়াটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এই যে চাপের পার্থক্য, এই চাপের পার্থক্যের জন্য কিন্তু আমার তরলটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তার মানে কি দাঁড়ালো, পিবি ইজ গ্রেটার দেন পিসি। তারপরে বি বিন্দুতে যে চাপের যে মানটা, সেই চাপের মানটা কি হচ্ছে, বেশি হচ্ছে। ঠিক আছে, সি বিন্দু থেকে। ঠিক আছে, দেখো এবারে শর্তগুলো কি কি শর্ত রয়েছে। এই পুরো প্রক্রিয়াটা হতে গেলে একটা কি বায়ুমণ্ডল স্থান দরকার, মানে বায়ুর চাপ দরকার। যেখানে বায়ুর চাপ নেই সেখানে হবে না, 1 নম্বর। 2 নম্বর কি, এই যদি নলগুলোর মধ্যে কোনো একটা ছিদ্র থেকে থাকে তাহলে কিন্তু ক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ হবে। বিশেষত তোমরা খেয়াল রাখবে, এই যে জলস্তরটা রয়েছে এই মানে এইটুকু নলের মধ্যে, হ্যাঁ এইটুকু নলের মধ্যে কোনো যেন ছিদ্র যেন না থাকে, তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটা বন্ধ হবে। হ্যাঁ, যদি এখানে ছিদ্র থাকে তাহলে কি হবে, এখানে এইটুকু অংশে ছিদ্র থাকলে প্রবাহ হবে, কিন্তু প্রবাহটা খুব ধীর হবে, আস্তে হবে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর হচ্ছে যে এই দুটো বাহু যেন দৈর্ঘ্য কি হয় না, সমান যেন না হয়। সমান হলে কি হবে, আমার চাপের মানটা কি হবে, সমান হবে। সুতরাং তোমার ক্রিয়াটা বন্ধ হবে। ঠিক আছে, এই হচ্ছে শর্ত, তোমরা একটু দেখবে। দেখো সাইফন ক্রিয়ার ব্যবহারটা কি, দেখো তোমরা দেখবে যে যখন কোনো কেরোসিন তেল বা কোনো তরলকে কি করা হয়, বড় ড্রাম থেকে কোনো ছোট ড্রামে কি করা হয়, ছোট ড্রামে ঢালা হয়, তখন কিন্তু এই এরকম যে সাইফন যে নলটা দেখেছিলে, সেই সাইফন নলের মাধ্যমে কি করা হয়, স্থানান্তরিত করা হয়। তাহলে বড় বড় ড্রাম থেকে তেল স্থানান্তরিত করতে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে তোমার দেখবে স্বয়ংক্রিয় ফ্লাশ, যেটা টয়লেটে ব্যবহার করা হয়। ঠিক আছে, স্বয়ংক্রিয় ফ্লাশটা কি, যে দেখো চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা কল জলের ট্যাপ সিস্টেম রয়েছে, একটা বড় জলাধার যেখানে জল থাকবে, তার সঙ্গে একটা সাইফন যন্ত্র বা সাইফন নল থাকে। ঠিক আছে, এখানে অটোমেটিক জল আসবে, এসে পুরো জলাধারটা ভরে যাবে। এবার দেখো এই সাইফন নলের মধ্যে দিয়ে কিন্তু কি হবে, জল অনবরত আসবে এবং তোমার টয়লেটে গিয়ে পড়বে, সেখান থেকে টয়লেটের মধ্যে যাবে। যতক্ষণ ধরে জল পুরো ততক্ষণ এর মধ্যে যাবে। যখন ধরো জলের স্তরটা ধরো এই লেভেলে চলে আসবে, তখন কিন্তু সাইফন ক্রিয়া কি হবে, আর হবে না। তো এটা কিন্তু আমাদেরকে এক্সট্রা করে জল ঢালতে হবে না, তুমি ট্যাপ ছেড়ে দিলে ট্যাপ ভর্তি হয়ে গেল। হ্যাঁ, ভর্তি হওয়ার পর অটোমেটিক কিন্তু এই সাইফন নলের মধ্যে দিয়ে কিন্তু সেই তোমার টয়লেট পাত্রে জলটা একা একই চলে যাবে। এটা কিন্তু সাইফন ফ্যানের মাধ্যমে ব্যবহার করে, এটাকে বলা হয় স্বয়ংক্রিয় ফ্লাশ। ঠিক আছে, তো এটা তোমরা লিখে নিও। এবার দেখো প্লবতা। প্লবতা কি, কোনো একটা বস্তুকে যদি আমি কোনো তরল বা গ্যাসের মধ্যে বা কোনো ফ্লুইডের মধ্যে কি করে নিমজ্জিত করি, আংশিক বা পূর্ণ, তাহলে ওই ফ্লুইড ওই বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী ঘাত ক্রিয়া করে তাকেই বলা হয় প্লবতা। ঠিক আছে, এবং এই প্রবণতা বস্তুর ওজনের বিপরীতে কাজ করে। চিত্রে দেখতে পাচ্ছ একটা বস্তুকে তরলে নিমজ্জিত করেছে মানে আংশিক। দেখো বস্তুর ওজন বা ভার কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে, এটা হচ্ছে বস্তুর ভার ক্রিয়া করছে, এবং ওই বস্তুর ওপর তরল কি করছে, ঊর্ধ্বমুখী একটা ঘাত প্রয়োগ করছে বস্তুর উপর। এই ঊর্ধ্বমুখী ঘাতকেই বলবো আমরা প্লবতা বল। ঠিক আছে, এই প্লবতা বলের কতগুলো বৈশিষ্ট্য আছে পড়বো। প্লবতা বল কী কী বিষয়ের উপর নির্ভর করে, বলছি প্লবতা বল বস্তুর আকার আকৃতির উপর নির্ভর করে না। 2, প্লবতা বল কার উপর নির্ভর করে, প্লবতা বল নির্ভর করে কোনো তরলের ঘনত্ব, 1 নম্বর। তারপরে অভিকর্ষ ত্বরণের উপর, এবং বস্তুর কতটুকু আয়তন নিমজ্জিত আছে, সেই নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য রয়েছে, আর আছে হচ্ছে যে
প্রবণতা বল বস্তুর ওজনের কি দিকে, বিপরীত দিকে কাজ করে। ঠিক আছে, বস্তুর ওজন নিচের দিকে কাজ করে আর প্রবণতা বল ঊর্ধ্বমুখী উপরের দিকে কাজ করে। হলো আরেকটা বিষয় তোমরা পড়বে যে প্রবণতা বল কিন্তু অভিকর্ষহীন স্থানে বা কৃত্রিম উপগ্রহ এখানে কিন্তু কাজ করে না। ঠিক আছে, আর্কিমিডিসের নীতি হচ্ছে যে কোনো বস্তুকে কোনো তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর আপাত ওজন হ্রাস ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সাথে সমান হবে। ঠিক আছে, তার মানে দেখো একটা বস্তুকে আমি যে তরলের মধ্যে কী করছি, ডুবিয়ে দিয়েছি, যতটুকু এই বস্তুটার যে পরিমাণ ওজন কী হবে, হ্রাস ঘটবে, ওজনটা কমে যাবে। ঠিক আছে, সেই ওজনটা কমে যাবে, সেটা কার সঙ্গে সমান হবে না, এই বস্তুটি যে পরিমাণ তরলকে কী করবে, অপসারিত করবে, সেইটুকু তরলের ওজনের সঙ্গে কী হবে, সমান হবে। বুঝতে পারলে? অর্থাৎ বস্তুর আপাত ওজন হ্রাস কী হবে না, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সাথে সমান। অথবা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে এই বস্তুর উপর কতটুকু যে পরিমাণ প্রবণতা বল প্রযুক্ত হয়েছে সেই প্রযুক্ত বল প্রবণতা বলের সাথে অপসারিত তরলের ওজনের সাথে কি হবে, সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। তো আর্কিমিডিসের নীতি আর কি আছে, এখানে আমি শর্ত বলে দিই যে আর্কিমিডিসের নীতিতে কিন্তু বস্তুটিকে কি হতে হবে, তোমার হচ্ছে অদ্রাব্য হতে হবে, 1 2 কি হতে হবে, যে অভিকর্ষহীন স্থানে ত্বরণহীন স্থানে কিন্তু আর্কিমিডিসের নীতিটি কি করে না, কাজ করে না বা করবে না। ঠিক আছে, আচ্ছা তো দেখো ভাষণ এবং নিমজ্জনের শর্ত হচ্ছে, দেখে নাও, ভাষণ হচ্ছে যে দু রকমভাবে হতে পারে, একটা আংশিক নিমজ্জিত অবস্থা ভাষণ আর একটা তরলের মধ্যে ডুবে ভাষণ। ঠিক আছে, আর নিমজ্জন মানে বুঝতে পারছো একদম তরলের নিচের তলায় ডুবে যাওয়া, বস্তুটি ডুবে যাওয়া। তো ভাষণ আংশিক নিমজ্জিত অবস্থায় কখন হবে, আসবে, আমি মনে করো একটা বস্তু নিয়েছি, সেই বস্তুর ওজন মনে করলাম আমি W1 ধরে নিলাম। ঠিক আছে, এবং ওই বস্তুর উপর প্রযুক্ত প্রবণতা বলের মান ধরে নিলাম আমি W2। ঠিক আছে, তাহলে W1 হচ্ছে বস্তুর ওজন, প্রবণতা বল হচ্ছে W2। এবার দেখো যখন W1 ইজ ইকুয়াল টু W2 হবে, অর্থাৎ বস্তুর ওজন এবং প্রবণতা বল মান দুটোই সমান হবে, তখন কি ঘটনা ঘটবে, তখন বস্তুটি তরলের মধ্যে ডুবে ভাসবে। এটা কখন হবে, যে W1 ইকুয়ালস টু W2 হয়। ঠিক আছে, যেমন ধরো তোমরা দেখবে যে ডাব দেখেছো তোমরা নিশ্চয়ই, ডাব হচ্ছে তরলের মধ্যে কি করে, ডুবে ভাসে। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখবে, এটা হলো আরেকটা ঘটনা ঘটবে যখন যে W2 ইজ গ্রেটার দেন W1, মানে যখন প্রবণতা বলের মানটা বস্তুর ওজনের থেকে কি হবে, বেশি হবে, তখন কিন্তু বস্তুটি কি হবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তার মানে W2 ইজ গ্রেটার দেন W1। ঠিক আছে, আচ্ছা এটা উদাহরণ কি হবে, ধরো তোমরা বরফ দেখেছো, বরফ কি হয়, পুরোটা ডুবে যায় না বা ডুবে ভাসে না, বরফ আংশিক উপরে ভাসে আর আংশিক কি হয়, তোমার জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় ভাসে। বা তোমরা কর্ক দেখবে, কর্ক বা একটা শুকনো নারকেল জলের মধ্যে ফেলে দিয়ে দেখবে যে অর্ধেক উপরে অর্ধেকটা বাইরে থাকছে জলের উপরে, অর্ধেকটা জলের নিচে থাকছে। হলো আরেকটা ঘটনা হবে নিমজ্জন বুঝতে পারছো, যখন বস্তুর ওজনটা কি হবে, বেশি হবে, প্লবতা বলের থেকে বস্তুর ওজনটা বেশি হবে, তখন বস্তুটি কি হবে, নিচে ডুবে যাবে। অর্থাৎ W1 ইজ গ্রেটার দেন W2, মানে বস্তুর ওজনটা যখন প্রবণতা বলের থেকে কি বেশি হবে তখন বস্তুটা ডুবে যাবে। ঠিক আছে, সেটা তোমরা লিখে নাও, এটা পড়বে। ঠিক আছে, এবার হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি কাকে বলে, তোমরা জানো পড়ো, ক্লাস 7 8 পড়েছো ঘনত্ব কাকে বলে, যে একক আয়তনের বস্তুর যে ভর সেটাকে বলা হয় ঘনত্ব। ঘনত্বকে যদি আমরা ডি বা ডেনসিটি সংখ্যা ডি যদি লিখি তাহলে m/v, অর্থাৎ p = m/v। একক কি হবে, দেখো সিরিয়াস পদ্ধতিতে ভরের একক কি, গ্রাম হয়, আর আয়তনের একক কি, সেমি কিউব বা সিসি, মানে গ্রাম পার ঘন সেমি, হয়ে গেল। আর এসআইতে পদ্ধতি কি হবে, একক হবে, ভরের একক কিলোগ্রাম বা কেজি, এবং আয়তনের একক হচ্ছে মিটার কিউব বা ঘনমিটার, মানে কিলোগ্রাম আর ঘনমিটার। দেখো মাত্রা কি হবে, ঘনত্বের মাত্রা হবে, দেখো ভরের মাত্রা বা আয়তনের মাত্রা, যেহেতু ভর বা আয়তন, তাহলে ভরকে আমরা এম দিয়ে, ক্যাপিটাল এম দিয়ে লিখছি, মানে মাত্রা, আর আয়তনের মাত্রা এল কিউব বা দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা তোমরা জানো, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, এম এন ইনভার্স 3। ঠিক আছে, দেখো আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেনসিটি, হ্যাঁ সংক্ষেপে আরডি কাকে বলবো,
যে কোনো একটা পদার্থের ঘনত্ব, ঠিক আছে, এবং 4°C উষ্ণতায় সমায়তন জলের যে ঘনত্ব, এই দুটোর মানে অনুপাত বা রেশিওটাকে বলা হয় আপেক্ষিক বা রিলেটিভ ডেন্সিটি। হলো, কেন ওখানে 4° নেওয়া হচ্ছে জলের উষ্ণতা? কারণ আমরা জানি 4° উষ্ণতায় জলের মানে সমস্ত তরল পদার্থের মধ্যে জলের কিন্তু 4° উষ্ণতায় সবচেয়ে ঘনত্ব বেশি। সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ঘনসেমি এবং এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। তোমরা জানো, ঠিক আছে? তাহলে দেখে নাও বস্তু আপেক্ষিক ঘনত্ব সমান কি? কোনো বস্তু বা পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4° উষ্ণতায় সমায়তন জলের ঘনত্ব। এখানে একটা জিনিস শুধু একটু খেয়াল করবে, তাহলে আমি একটু মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি দাঁড়াবে দেখো। ঠিক আছে, তোমরা একটু বোর্ডে দেখে দেখো। দেখো একটু মাল্টিপ্লিকেশন করলে কি হবে, দেখো বস্তু বা পদার্থের ঘনত্ব সমান কি পাবো আমরা? আপেক্ষিক ঘনত্ব ইনটু 4° উষ্ণতায় সমায়তন জলের ঘনত্ব। ঠিক আছে, তাহলে দেখো তো তাহলে ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের মধ্যে কি সম্পর্ক যদি বলা হয়, তাহলে এটাই হচ্ছে ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের মধ্যে সম্পর্ক। দেখো সিজিএস পদ্ধতিতে আমরা জলের ঘনত্ব কত জানি? 4° উষ্ণতায় 1 গ্রাম পার ঘনসেমি। যদি এখানে 1 বসিয়ে দিই তাহলে মানটা কি দাঁড়াচ্ছে? 1 লিখলে শুধু আপেক্ষিক ঘনত্বই দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখানে এই মানটা যদি 1 বসাই। আচ্ছা, এটা সিরিয়াস পদ্ধতিতে। যদি আমরা এসআইতে লিখি তাহলে কি হবে? এর সঙ্গে 1000 কি হবে? গুণ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কোনো বস্তুর ঘনত্বটা কি হবে? তার মানে যদি এসআই পদ্ধতি বের করি তাহলে কি হবে? এসআই পদ্ধতি বের করলে আপেক্ষিক ঘনত্বের সঙ্গে 1000 গুণ করলে সেটা হবে এসআই পদ্ধতিতে ওই বস্তুর ঘনত্ব। আর যদি সিজিএস পদ্ধতিতে কোনো বস্তুর ঘনত্ব নির্ণয় করা হয় তাহলে কি করতে হবে? যে আপেক্ষিক ঘনত্ব যা হবে, ঠিক আছে, তার সাথে শুধু আমি 1 গুণ করব, সেটা হচ্ছে ওই বস্তুর ঘনত্ব। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সিজিএস পদ্ধতিতে বস্তুর ঘনত্ব যা হবে সেটাই আপেক্ষিক ঘনত্ব। আর এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে আপেক্ষিক ঘনত্বের সঙ্গে 1000 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব। আচ্ছা, আরেকটা মনে রাখবি যে আপেক্ষিক ঘনত্ব দুটি সমযোজিত রাশির অনুপাত হওয়ার জন্য এর কোনো একক নেই, কিন্তু ঘনত্বের একক আছে। ঠিক আছে, এটা মনে রাখবে। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।